গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভান্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী। আজ একাদশ পর্ব। আসলে অপু কিন্তু ঘুমায় নাই, সে জাগিয়া ছিল। চোখ বুজিয়া শুইয়া রাত্রে মায়ের সঙ্গে বাবার যেসব কথাবার্তা হইতেছিল সেসব শুনিয়াছে। তাহারা এদেশের বাস উঠাইয়া কাশী যাইতেছে। এদেশ অপেক্ষা কাশীতে থাকিবার নানা সুবিধার কথা বাবা গল্প করিতেছিল মায়ের কাছে। বাবা অল্প বয়সে সেখানে অনেক দিন ছিল। সে দেশের সকলের সঙ্গে বাবার আলাপ ও বন্ধুত্ব, সকলে চেনে বা মানে। জিনিসপত্র সস্তা। তাহার মা খুব আগ্রহ প্রকাশ করিল। সেসব সোনার দেশে কখনো কাহারও অভাব নাই। দুঃখ এদেশে 12 মাস লাগিয়াই আছে। সাহস করিয়া সেখানে যাইতে পারিলেই সব দুঃখ ঘুচিবে। মা আজ যাইতে পাইলে আজই যায়। একদিনও আর থাকিবার ইচ্ছা নাই। শেষে স্থির হইল বৈশাখ মাসের দিকে তাহাদের যাওয়া হইবে। গঙ্গানন্দপুরের সিদ্ধেশ্বরী ঠাকুর বাড়িতে সর্বজয়ার পূজা মানত ছিল। ক্রোশ 3 দূরে কে পূজা দিতে যায়? এই জন্য এ পর্যন্ত মানত শোধ হয় নাই। এবার এদেশ হইতে যাইবার পূর্বে পূজা দিয়া যাওয়া দরকার, কিন্তু খুঁজিয়া লোক মিলিল না। অপু বলিল সে পূজা দিয়া আসিবে ও ওই গ্রামে তাহার পিসিমা থাকেন, তাহার সহিত কখনো দেখাশোনা হয় নাই, অমনি দেখা করিয়া আসিবে। তাহার মা বলিল, যা বকিস নে, তুই একলা যাবি বই কি? এখান থেকে প্রায় 4 ক্রোশ পথ। অপু মায়ের সঙ্গে তর্ক শুরু করিল। আমি বুঝি সব দিন এইরকম বাড়িতে বসে থাকবো? যেতে পারবো না কোথাও বুঝি? আমার বুঝি চোখ নেই, কান নেই, পা নেই? সব আছে। উনি একলা যাবেন সেই গঙ্গানন্দপুর। বড় সাহসী পুরুষ কিনা। অবশেষে কিন্তু অপুর নির্বন্ধাতিশয্যে তাহাকেই পাঠাইতে হইল। সোনাডাঙ্গা মাঠের বুক চিড়িয়া উঁচু মাটির পথ। পথের দুধারে মাঠের মধ্যে শুধুই আকন্দ ফুলের বন। দীর্ঘ শ্বেতাভ ডাঁটাগুলি ফুলের ভারে নত হইয়া দুর্বা ঘাসের উপর লুটাইয়া পড়িয়াছে। পথে কোনো লোক নাই। দুপুরের অল্পই দেরি আছে। গাছপালার ছায়া ছোট হইয়া আসিতেছে। অপুর খালি পায়ে বেলে মাটির তাত লাগিতেছিল। তাহাতে বেশ আরাম হয়। পথের ধারের বনে ঝোপে কত কি ফুল ফুটিয়াছে। সাই বাবলা গাছের নতুন ফোটা ফুলের শীষ সূর্যের দিকে মুখ ফিরাইয়া আছে। ছোট এক রকমের গাছে রাঙা রাঙা বন ডুমুরের মতো কি ফল অজস্র পাকিয়া টুকটুক করিতেছে। মাটির মধ্য হইতে কেমন রোদ পোড়া সোঁদা সোঁদা গন্ধ বাহির হইতেছে। সে মাঝে মাঝে নিচু হইয়া ঝোপের ভিতর হইতে খুঁজিয়া খুঁজিয়া বৈচি ফল তুলিয়া হাতে সেলাই করা রাঙা শাটিনের জামাটায় 2 পকেট ভর্তি করিয়া লইতেছিল। যাইতে যাইতে তাহার মন পুলকে ভরিয়া উঠিতেছিল। সে কাহাকেও বুঝাইয়া বলিতে পারে না যে সে কি ভালোবাসে এই মাটির তাজা রোদ পোড়া গন্ধটা, ওই ছায়া ভরা দুর্বা ঘাস, সূর্যের আলো মাখানো মাঠ, পথ, গাছপালা, পাখি, বন ঝোপ, ওই দোলানো ফুল ফলের থলো, আলকুশি, বনকমলি, নীল অপরাজিতা। ঘরে থাকিতে তাহার মোটেই ইচ্ছা হয় না। ভারী মজা হয় যদি বাবা তাহাকে বলে, খোকা তুমি শুধু পথে পথে বেরিয়ে বেড়াও। তাহা হইলে এই রকম বনফুল ঝুলানো ছায়াছন্ন ঝোপের তলা দিয়া ঘুঘু ডাকা দূর বনের দিকে চোখ রাখিয়া এই রকম মাটির পথটি বাহিয়া শুধুই হাঁটে, শুধুই হাঁটে। মাঝে মাঝে হয়তো বাঁশ বনে কঞ্চির ডালে ডালে সরসর শব্দ,
বৈকালের রোদে সোনার সিঁদুর ছড়ানো আর নানা রং বেরঙের পাখির গান। অপুর শৈশব কাটিতেছিল এই প্রকৃতির সহিত ঘনিষ্ঠ সংস্পর্শে। এক ঋতু কাটিয়া গিয়া কখন অন্য ঋতু পড়ে। গাছপালায়, আকাশে বাতাসে, পাখির কাকলিতে তাহার বার্তা রটে। ঋতুতে ঋতুতে ইছামতির নব নব পরিবর্তনশীল রূপ সম্বন্ধে তাহার চেতনা জাগ্রত হইয়া উঠিয়াছিল। কোন ঋতু গাছপালায়, জলে স্থলে, শূন্যে, ফুলে ফলে কি পরিবর্তন ঘটায় তাহা সে ভালো করিয়া চিনিয়া ফেলিয়াছিল। ইহাদের সহিত এই ঘনিষ্ঠ যোগ সে ভালোবাসে। ইহাদের ছাড়া সে জীবন কল্পনা করিতে পারে না। এই বিরাট অপরূপ ছবি চোখের উপরে রাখিয়া সে মানুষ হইতেছিল। গ্রীষ্মের খরতাপ ও গুমটের অবসানে সারা দিক চক্রবাল জুড়িয়া ঘন নীল মেঘসজ্জার গম্ভীর সুন্দর রূপ। অন্তবেলায় সোনাডাঙ্গার মাঠের উপরকার আকাশে কত বর্ণের মেঘের খেলা। ভাদ্রের শেষে ফুটন্ত কাশফুলে ভরা মাধবপুরের দূর প্রসারিত চর। চাঁদিনী রাতে জ্যোৎস্না জালের খুপড়ি কাটা বাঁশবনের তলা। অপুর স্ফুটনোন্মুখ কৈশোরের সতেজ আগ্রহ ভরা অনাবিল মনে ইহাদের অপূর্ব বিশাল সৌন্দর্য চিরস্থায়ী ছাপ মারিয়া দিয়াছিল। কান্তিরসের চোখ খুলিয়া দিয়াছিল। চুপি চুপি তাহার কানে অমৃতের দীক্ষা মন্ত্র শুনাইয়াছিল। অপু কখনো জীবনে এ শিক্ষা বিস্মৃত হয় নাই। চিরজীবন সৌন্দর্যের পূজারী হইবার ব্রত নিজের অলক্ষিতে মুক্তরূপা প্রকৃতি তাহাকে তাহা ধীরে ধীরে গ্রহণ করাইতেছিলেন। নদীডাঙ্গার বাওড়ে কাহারা মাছ ধরিয়াছে, সে খানিকক্ষণ দাঁড়াইয়া দেখিল। গ্রামের মধ্যে একটা কানা ভিখারি একতারা বাজাইয়া গান গাহিয়া ভিক্ষা করিতেছে। ও গান তো অপু জানে, কতবার গাহিয়াছে। দিন দুপুরে চাঁদের উদয়, রাত পোহানো হলো ভার। বোষ্টম দাদু গানটা খুব ভালো গায়। হরিশপুরের মধ্যে ঢুকিয়া পথের ধারে একটা ছোট্ট চালা ঘরে পাঠশালা বসিয়াছে। ছেলেরা সুর করিয়া নামতা পড়িতেছে। সে দাঁড়াইয়া শুনিতে লাগিল। গুরুমশায়ের বয়স বেশি নয়, তাহাদের গাঁয়ের প্রসন্ন গুরুমশায়ের চেয়ে অনেক কম। আর এক কথা তাহার বারবার মনে হইতেছিল, এই তো সে বড় হইয়াছে, আর ছোট নাই। ছোট থাকিলে কি আর মা একা কোথাও ছাড়িয়া দিত? এখন কেবলই চলা, কেবলই সামনে আগাইয়া যাওয়া। তাহা ছাড়া আসছে মাসের এই দিনটিতে তাহারা কতদূর, কোথায় চলিয়া যাইবে? কোথায় সেই কাশী? সেখানে। বৈকালের দিকে গঙ্গানন্দপুরে গিয়া পৌঁছিল। পাড়ার মধ্যে পৌঁছিতেই কোথা হইতে রাজ্যের লজ্জা তাহাকে এমন পাইয়া বসিল যে সে কোনো দিকে চাহিতেই পারিল না। কায় ক্লেশে সম্মুখের পথে দৃষ্টি রাখিয়া কোনো রকমে পথ চলিতে লাগিল। তাহার মনে হইল সকলেই তাহার দিকে চাহিতেছে। সে যে আজ আসিবে তাহা যেন সকলেই জানে। হয়তো ইহারা এতক্ষণ মনে মনে বলিতেছে, এই সেই যাচ্ছে, দেখ দেখছে। সে যে পুটুলির ভিতর বাঁধিয়া নারিকেল নাড়ু লইয়া যাইতেছে তাহা যেন সকলেই জানে। তাহার পিসেমশাই কুঞ্জ চক্রবর্তীর বাড়িটা কোন দিকে, এই কথাটা পর্যন্ত সে কাহাকেও জিজ্ঞাসা করিতে পারিল না। অবশেষে এক বুড়িকে নির্জনে পাইয়া তাহাকেই জিজ্ঞাসা করাতে সে বাড়ি দেখাইয়া দিল। বাড়িটার সামনে পাঁচিল ঘেরা। উঠানে ঢুকিয়া সে কাহারও সাক্ষাৎ পাইল না। দু একবার কাশিল, মুখ দিয়া কথা বাহির হয় সাধ্য কি? কতক্ষণ সে চৈত্র মাসের খড় রৌদ্রে বাহিরের উঠানে দাঁড়াইয়া থাকিত ঠিকানা নাই। কিন্তু খানিকটা পরে একজন 18-19 বছরের শ্যামবর্ণ মেয়ে কি কাজে বাহিরে আসিয়া রোয়াকে পা দিতেই দেখিল দরজার কাছে কাহাদের একটি অপরিচিত প্রিয়দর্শন বালক পুঁটুলি হাতে লজ্জা কুণ্ঠিত ভাবে দাঁড়াইয়া আছে। মেয়েটি বিস্মিত ভাবে বলিল, তুমি কে খোকা? কোত্থেকে আসছো? অপু আনাড়ির মতো আগাইয়া আসিয়া অতি কষ্টে উচ্চারণ করিল,
এই আমার বাড়ি নিশ্চিন্দিপুরে, আমার নাম অপু। তাহার মনে হইতেছিল না আসিলেই ভালো হইত। হয়তো তাহার পিসিমা তাহার এইরূপ অপ্রত্যাশিত আগমনে বিরক্ত হইবে, হয়তো ভাবিবে কোথা হইতে আবার এক আপদ আসিয়া জুটিল। তাহা ছাড়া কে জানিত আগে যে অপরিচিত স্থানে আসিয়া কথাবার্তা কওয়া এত কঠিন কাজ। তাহার কপাল ঘামিয়া উঠিল। কিন্তু মেয়েটি তখনই ছুটিয়া আসিয়া তাহার হাত ধরিয়া মহা আদরে রোয়াকে উঠাইয়া লইয়া গেল। তাহার মা বাবা কেমন আছেন সে কথা জিজ্ঞাসা করিল। তাহার চিবুকে হাত দিয়া কত আদরের কথা বলিল। দিদিকে যদিও কখনো দেখে নাই, তবুও দিদির নাম করিয়া খুব দুঃখ করিল। নিজের হাতে তাহার গায়ের জামা খুলিয়া হাত মুখ ধোয়াইয়া শুকনা গামছা দিয়া মুছাইয়া তাড়াতাড়ি এক গ্লাস চিনির শরবত করিয়া আনিল। পিসি বলিতে সে যাহা ভাবিয়াছিল তাহা নয়। অল্প বয়স, রাজির দিদির চেয়ে একটু বড়। তাহার পিসিও তাহার দিকে চাহিয়া চাহিয়া দেখিতেছিলেন। জ্ঞাতি সম্পর্কের ভাইপোটি যে দেখিতে এত সুন্দর বা তাহার বয়স এত কম, তাহার পিসি বোধহয় ইতিপূর্বে জানিত না। তাই পাশের বাড়ি হইতে একজন প্রতিবেশিনী আসিয়া অপুর পরিচয় জিজ্ঞাসা করিলে সে একটু গর্বের সহিত বলিল, আমার ভাইপো, নিশ্চিন্দিপুরে বাড়ি, খুড়তুতো ভাইয়ের ছেলে, সম্পর্কে খুবই আপন, তবে আসা যাওয়া নেই। তাই পরে সে পুনরায় গর্বের চোখে অপুর দিকে চাহিয়া রহিল। ভাবটা এই, দেখো আমার ভাইপোর কেমন রাজপুত্তুরের মতো চেহারা, এখন বুঝো কি দরের কি বংশের মেয়ে আমি। সন্ধ্যার পর কুঞ্জ চক্রবর্তী বাড়ি আসিল। পাক সিটে মারা, চোঁয়াড়ে চোঁয়াড়ে চেহারা, বয়স বুঝিবার উপায় নাই। তাহার পিসিকে দেখিয়া তাহার যেমন লজ্জা হইয়াছিল, পিসে মশাইকে তেমনি তাহার ভয় হইল। ছেলেবেলায় সে যে প্রসন্ন গুরু মশাইয়ের কাছে পড়িত, তেমনি যেন চেহারাটা। মনে হইল এ লোক যেন এখনই বলিতে পারে, বড্ড জ্যাঠা ছেলে দেখছি তো তুমি। পরদিন সকালে উঠিয়া অপু পাড়ার পথে এদিকে ওদিকে একটু ঘুরিয়া আসিল। চারিদিক জঙ্গলে ভরা, ফাঁকা জমি, দুর্বাঘাস প্রায় নাই, এমন জঙ্গল। এই একটা বাড়ি, আবার বনে ঘেরা সুড়ি পথ বাহিয়া গিয়া আবার দূরে একটা বাড়ি। অনেক সময় লোকের বাড়ির উঠানের উপর দিয়া পথ। তাহার বয়সী দু চারজনকে খেলা করিতে দেখিল বটে, কিন্তু সকলেই তাহার দিকে এমন হাঁ করিয়া চাহিয়া রহিল যে তাহাদের সঙ্গে আলাপ করিবার চেষ্টা করা তো দূরের কথা, সে তাহাদের মুখের দিকে চাহিতে পারিল না। পিসির বাড়ির দিকে ফিরিবার সময়ও বিপদ। এরূপ সকালে মার কাছে এসে চিড়া, মুড়ি, নাড়ু বা বাসি ভাত খাইয়া থাকে। এখানে কি উহারা দিবে? কাল তো রাত্রে ভাত খাইবার সময় দুধের সঙ্গে সন্দেশ কিনিয়া আনিয়া দিয়াছে। আজ যদি সে এখনই ফিরে, তবে হয়তো উহারা ভাবিবে ছেলেটা ভারী পেটুক, খাবার খাইবার লোভে লোভে এত সকালে বাড়ি ফিরিল। রোজ রোজ খাবার খাওয়া কি ভালো? এখন সে কি করে? না, বাড়ি ফিরিবে না। আরো খানিক পথে পথে ফিরিয়া একেবারে সেই ভাত খাওয়ার সময়ের একটু আগে বাড়ি যাইবে। অপরিচিত জায়গায় এতক্ষণ পথেই বা কোথায় দাঁড়াইয়া থাকে। পায়ে পায়ে সে অবশেষে বাড়িতেই আসিয়া পৌঁছিল। একটি 6-7 বছরের মেয়ে একটা কাঁসার বাটি হাতে বাড়ি ঢুকিয়া উঠান হইতে ডাকিয়া কহিল, নাউ রেধেছ জেঠিমা, মোড়ে একটু দেবে? অপুর পিসিমা ঘরের ভিতর হইতে বলিল, কে রে? গুলকি? না, ও বেলা রাঁধব, এসে নিয়ে যাস। গুলকি বাটি নামাইয়া রোয়াকের ধারে দাঁড়াইয়া রহিল। মাথার চুলগুলো ঝাঁকড়া ঝাঁকড়া, ছেলেদের চুলের মতো খাটো, ময়লা কাপড় পরনে, মাথায় তেল নাই, রং শ্যামবর্ণ। অপুর দিকে চাহিয়া কি বুঝিয়া একবার ফিক করিয়া হাসিয়া সে বাটি উঠাইয়া চলিয়া গেল। অপু জিজ্ঞাসা করিল, মেয়েটা কাদের পিসিমা? তাহার পিসি বলিল, কে? গুলকি? ওদের বাড়ি এখানে না, ওর মা বাপ কেউ কোথাও নেই। নিবারণ মুখুজ্জের বউ
ওই যে পাশের বাড়ি, ওর দুঃসম্পর্কের জেঠি, সেখানেই থাকে। পরদিন পাড়ার একটা ছেলে আসিয়া যাচিয়া তাহার সঙ্গে ভাব করিল ও সঙ্গে করিয়া গ্রামের সকল পাড়া ঘুরাইয়া দেখাইয়া বেড়াইল। বাড়ি ফিরিবার পথে দেখিল সেই অনাথা মেয়ে গুলকি পথের ধারে পা ছড়াইয়া একলাটি বসিয়া কি খাইতেছে। তাহাকে দেখিয়া তাড়াতাড়ি আঁচল গুটাইতে গেল। আঁচলে এক রাশ আধ পাকা বকুল ফল। অপু ইতিমধ্যে পিসিমার কাছে তাহার আরো পরিচয় লইয়াছে। নিবারণ মুখুজ্জের বউ ভালো ব্যবহার করে না, লোক ভালো নয়। পিসিমা বলিতেছিল, জেঠি তো নয় রণচণ্ডী, কতদিন খেতেও দেয় না, এর ওর বাড়ি খেয়ে বেড়ায়। নিজের পুষ্যি 7 গন্ডা, তাদেরই জোটে না, তার আবার পর। গুলকিকে দেখিয়া অপুর মোটেই লজ্জা হয় না। ছোট্ট একটুকু মেয়েটা, আহা, কেহ নাই। তাহার সঙ্গে ভাব করিতে অপুর বড় ইচ্ছা হইল। সে কাছে গিয়া বলিল, আঁচলে কি লুকুচ্ছিস দেখি খুকি। গুলকি হঠাৎ আঁচল গুটাইয়া লইয়া ফিক করিয়া হাসিয়া নিচু হইয়া দৌড় দিল। তাহার কাণ্ড দেখিয়া অপুর হাসি পাইল। ছুটিবার সময় গুলকির আঁচলের বকুল ফল পড়িতে পড়িতে চলিয়াছিল, সেগুলি সে কুড়াইতে কুড়াইতে বলিল, পড়ে গেল, সব পড়ে গেল, নিয়ে যা তোর বকুল। ও খুকি, কিচ্ছু বলবো না, ও খুকি। গুলকি ততক্ষণে উধাও হইয়াছে। পুকুরে স্নান সারিয়া আসিয়া সে বসিয়া আছে। এমন সময় দেখিতে পাইল খিড়কির দরজার আড়াল হইতে গুলকি একবার একটুখানি করিয়া উঁকি মারিতেছে, আর একবার মুখ লুকাইতেছে। তাহার সহিত চোখাচোখি হওয়াতে গুলকি ফিক করিয়া হাসিয়া ফেলিল। অপু দাঁড়াইয়া উঠিয়া বলিল, দাঁড়া, তোকে ধরছি এক দৌড়ে, বলিয়া সে খিড়কি দরজার দিকে ছুটিল। গুলকি আর পিছন দিকে না চাহিয়া পথ বাহিয়া সোজা পুকুর পাড়ের দিকে ছুট দিল। কিন্তু অপুর সঙ্গে পারিবে কেন? নিরুপায় দেখিয়া দাঁড়াইয়া পড়িতেই অপু তাহার ঝাঁকড়া চুলগুলা মুঠায় চাপিয়া ধরিয়া বলিল, বড় ছুট দিচ্ছিলি যে, আমার সঙ্গে ছুটে বুঝি তুই পারবি খুকি? গুলকির প্রথমটা ভয় হইয়াছিল, বুঝিবা তাহাকে মারিবে। কিন্তু অপু চুলের মুঠি ছাড়িয়া দিয়া হাসিয়া ফেলায় সে বুঝিল এ একটা খেলা। সে আবার সেই রকম হাসিয়া ফেলিল। অপুর বড় দয়া হইল। তাহার মুখের হাসিতে এমন একটা আভাস ছিল, যাহাতে অপুর মনে হইল এ তাহার সঙ্গে ভাব করিতে চায়, খেলা করিতে চায়। কিন্তু ছেলে মানুষ কথা কহিতে জানে না বলিয়া এই রকম উঁকি ঝুঁকি মারিয়া ফিক করিয়া হাসিয়া দৌড়িয়া পলাইয়া তাহার ইচ্ছা প্রকাশ করে। অন্য উপায় ইহার জানা নাই। এ যেন ঠিক তাহার দিদি। এই বয়সে দিদি যেন এই রকমই ছিল। এই রকম আঁচলে কুল বেল বইচি বাঁধিয়া আপন মনে ঘুরিয়া বেড়াইত, কেহ বুঝিত না, কেহ দেখিত না। এই রকম পেটুক, এই রকম বুদ্ধিহীন ছোট মেয়ে। অপু ভাবিল, এর সঙ্গে কেউ খেলা করে না, একে নিয়ে একটু খেলি। আহা, মা বাপ হারা দুঃখী মেয়ে, আপন মনে বেড়ায়। সে গুলকির চুলের মুঠা ছাড়িয়া দিয়া হাত ধরিয়াছিল। বলিল, খেলা করবি খুকি? চল ওই পুকুরের পাড়ে। না, এক কাজ কর খুকি, আমি তোকে ধরবো আর তুই ছুটে যাবি ওই কাঁঠাল গাছটা বুড়ি। আয়। মুঠা ছাড়িয়া দিতেই গুলকি আর না দাঁড়াইয়া আবার নিচু হইয়া দৌড় দিল। অপু চেঁচাইয়া বলিল, আচ্ছা যা যা, দেখি কদ্দূর যাবি, ঠিক তোকে ধরবো দেখিস। আচ্ছা ওই গেলি তো, এই দেখ। বলিয়া নিঃশ্বাস বন্ধ করিয়া সে এক দৌড় দিল। চু। গুলকি পিছন দিকে চাহিয়া অপুকে দৌড়িতে দেখিয়া প্রাণপণে যতটুকু তাহার ক্ষুদ্র শক্তিতে কুলায় দৌড়িবার চেষ্টা করিল। কিন্তু অপু একটুখানি ছুটিয়া গিয়াই তাহাকে ধরিয়া ফেলিল। ভারী ছুটতে শিখেছিস খুকি না? তা কি তুই আমার সঙ্গে পারিস? চল, চোর চৌকিদার খেলা করবি। তুই হবি চোর, এই কাঁঠাল পাতা চুরি করে পালাবি, বুঝলি?
আর আমি হব চৌকিদার, তোকে ধরব। গুলকির মুখে হাসি আর ধরিতেছিল না। হয়তো সে এতক্ষণ মনে মনে চাহিতেছিল এই সুন্দর ছেলেটির সঙ্গে ভাব করিতে। মাথা নাড়িয়া আশ্বাস দিবার সুরে বলিল, কাই বিচি নেবে? অপু মনে ভাবিল, চাষার গ্রামে থাকিয়া ও এই সব কথা শিখিয়াছে। তাহাদের গ্রামে যেমন গোয়ালা কি সদগোপের ছেলে মেয়েরা কথা বলে তেমনি। দুপুর বেলা তাহার পিসিমা ডাকিলে পিছনে পিছনে গুলকি আসিল। অপুর খাওয়া হইয়া গেলে তাহার পিসি জিজ্ঞাসা করিল, ভাত খাবি গুলকি? অপুর পাতে বস, মোচার ঘন্ট আছে, ডাল দিচ্ছি। অপু ভাবিল, আহা, ও খাবে জানলে দুখানা মাছ ওর জন্য রেখে দিতাম। গুলকি দ্বিরুক্তি না করিয়া নির্লজ্জ ভাবে খাইতে বসিল। অনেকগুলি ভাত চাহিয়া লইয়া ডাল দিয়া সেগুলি মাখিল। পরে অনেকক্ষণ বসিয়া বসিয়া অত ভাত না খাইতে পারিয়া পাতের পাশে রাশিকৃত ঠেলিয়া রাখিল। তবুও উঠিবার নাম করে না। অপুর পিসিমা হাসিয়া বলিল, আর খেতে হবে না গুলকি, হাঁসফাঁস করছিস, নে ওঠ। কত ভাত নিয়ে ফেললি দেখ তো, তোর কেবল দৃষ্টি খিদে। পরে বলিল, জেঠিমার কাণ্ড দেখো, এতখানি বেলা হয়েছে, কাঁচা মেয়েটা ভাত খেতে ডাকেও না, হলই বা পর, তাহলেও কচি তো। শনিবারে সিদ্ধেশ্বরীর মন্দিরে অপু পূজা দিতে গেল। আচার্য ঠাকুরের খুব লম্বা সাদা দাড়ি বুকের উপর পড়িয়াছে, বেশ চেহারা। তাহার বিধবা মেয়ে বাপের সঙ্গে সঙ্গে আসে, পূজার আয়োজন করিয়া দেয়, বৃদ্ধ বাপকে খুব সাহায্য করে। মেয়েটি বলিল, 4 পয়সা দক্ষিণে কেন খোকা? এতে তো হবে না, বাড়ির পুজোতে 2 আনা দক্ষিণে লাগবে। অপু বলিল, আমার মা যে 4 পয়সা দিয়েছে মোটে, আর তো আমার কাছে নেই। মেয়েটি খানকত কলা মূলা বাছিয়া একখানা পাতায় মুড়িয়া তাহার হাতে দিয়া বলিল, ঠাকুরের প্রসাদ এতে রইল, বেলপাতা আর সিঁদুরও দিলাম, তোমাদের বাড়ির মেয়েদের দিও। অপু ভাবিল, বেশ লোকেরা, আমার যদি পয়সা থাকতো আরো 2 পয়সা দিতাম। পিসিমার বাড়ি ফিরিয়া সে বাহিরের রোয়াকে জ্যোৎস্নার আলোতে বসিয়া পিসিমার সঙ্গে পূজার গল্প করিতেছে। পাশের গুলকিদের বাড়িতে হঠাৎ গুলকির সরু গলার আকাশ ফাটানো চিৎকার শোনা গেল, ওরে জেঠি, অমন করে মেরো না, ওরে বাবারে, ও জেঠি, মোর পিঠ কেটে রক্ত পড়ছে, মেরো না জেঠি। সঙ্গে সঙ্গে একটা কর্কশ গলায় চিৎকার শোনা গেল, হারামজাদি, বদমায়েশ, চৌধুরীদের বাড়ি গিয়েছ নেমন্তন্ন খেতে, এমনই তোমার নোলা। তোমার নোলায় যদি আজ হাতা পুড়িয়ে ছ্যাঁকা না দিই, লোকের বাড়ি খেয়ে খেয়ে বেড়াবে, আর শতে খোয়ারিরা চোখের মাথা খেয়ে দেখতে পায় না, বলে কিনা খেতে দেয় না, আপদ বালাই কোথাকার, বাড়িতে তোমায় খেতে দেয় না, তোমায় আজ। অপুর পিসিমা বলিল, দেখছো, ঠেস দিয়ে দিয়ে কথা শুনিয়ে শুনিয়ে বলছে। সত্যি কথা বললেই লোকের সঙ্গে আর ভাব থাকে না, তাহলেই তুমি খারাপ। অপুর মনটা আকুলি বিকুলি করিতেছিল। চোখের জলে গলা আড়ষ্ট হওয়ার দরুন কোনো কথা মুখ দিয়া বাহির হইল না। পরদিন সন্ধ্যার কিছু আগে আহারাদি সারিয়া অপু গোয়ালা পাড়ার দিকে চলিল। আগের দিন তাহার পিসে মশাই ঠিক করিয়া দিয়াছে, এই গ্রাম হইতে নবাবগঞ্জে তামাক বোঝাই গাড়ি যাইবে, সেই গাড়িতে উঠিয়া সন্ধ্যার সময় রওনা হইলে সকালের দিকে নিশ্চিন্দিপুরের পথে তাহাকে উহারা নামাইয়া দিবে। অল্প দূরে গিয়া বামুনপাড়ার পথের মোড়ে গুলকির সঙ্গে দেখা। সে সন্ধ্যায় খেলা করিয়া বাড়ি ফিরিতেছে। অপু বলিল, বাড়ি চলে যাচ্ছি রে খুকি, আজ সারাদিন ছিলি কোথায়? খেলতে এলি নে কিছু না? পরে গুলকি অবিশ্বাসের হাসি হাসিতেছে দেখিয়া বলিল, সত্যি রে, সত্যি বলছি, এই দেখ পুঁটলি, কার্তিক গোয়ালার বাড়ি গিয়ে উঠব, আয় না আমার সঙ্গে একটু এগিয়ে দিবি। গুলকি পিছনে পিছনে অনেক দূর চলিল। বামুনপাড়া ছাড়িয়া খানিকটা ফাঁকা মাঠ, তাহার পরেই গোয়ালপাড়া। গুলকি মাঠের ধার পর্যন্ত আসিল।
অপুর রাঙা শাটিনের জামাটার দিকে আঙুল দেখাইয়া কহিল, তোমার এই আঙা জামাটা ক পয়সা? অপু হাসি মুখে বলিল, 2 টাকা, তুই নিবি? গুলকি ফিক করিয়া হাসিল। অর্থাৎ তুমি যদি দাও এক্ষুনি। হঠাৎ সামনের পথে চোখ ফিরাইতেই শুধু দেখিতে পাইল মাঠের শেষে গাছপালার ফাঁকে আলো হইয়া উঠিয়াছে। অমনি কেমন করিয়া তাহার মনে হইল আগামী মাসের এমন দিনটাতে তাহারা কোথায় কত দূরে চলিয়া যাইবে। পরে গুলকিকে বলিল, আর আসিস নে খুকি, তুই চলে যা, অনেক দূরে এসে গিয়েছিস, তোর বাড়িতে হয়তো আবার বকবে, চলে যা খুকি, আবার এলে দেখা হবে, কেমন তো? হয়তো আর আসবো না, আমরা কাশী চলে যাব বৈশাখ মাসে, সেখানে বাস করব। গুলকি আর একবার ফিক করিয়া হাসিল। সেদিন পূর্ণিমা কি চতুর্দশী এমনই একটা তিথি। সে এদিকে আর কখনো আসে নাই, কিন্তু বাল্যের এই একা প্রথম বিদেশ গমন সম্পর্কিত একটা ছবি অনেক দিন পর্যন্ত তাহার মনে ছিল। সোজা মাঠের পথের দূর প্রান্তে গাছপালার ফাঁকে পূর্ণচন্দ্র উঠিতেছে, পিছনে পিছনে অল্প দিনের পরিচিতা অনাথা অবোধ ঝাঁকড়া চুল ছোট একটি মেয়ে তাহাকে আগাইয়া দিতে আসিয়াছে। বৈশাখ মাসের প্রথমে হরিহর নিশ্চিন্দিপুর হইতে বাস উঠাইবার সব ঠিক করিয়া ফেলিল। যে জিনিসপত্র সঙ্গে করিয়া লইয়া যাওয়া চলিবে না সেগুলি বিক্রয় করিয়া ফেলিয়া নানা খুচরা দেনা শোধ দিয়া দিল। সেকালের কাঁঠাল কাঠের বড় তক্তপোষ, সিন্দুক, পিঁড়ি ঘরে অনেকগুলি ছিল খবর পাইয়া ও পাড়া হইতে পর্যন্ত খরিদ্দার আসিয়া সস্তা দরে কিনিয়া লইয়া গেল। গ্রামের মুরব্বীরা আসিয়া হরিহরকে বুঝাইয়া নিবৃত্ত করিবার চেষ্টা করিতে লাগিলেন। নিশ্চিন্দিপুরে দুগ্ধ ও মৎস্য যে কত সস্তা বা কত অল্প খরচে এখানে সংসার চলে সে বিষয়ের একটা তুলনামূলক তালিকাও মুখে মুখে দাখিল করিয়া দিলেন। কেবল রাজকৃষ্ণ ভট্টাচার্য স্ত্রীর সাবিত্রী ব্রত উপলক্ষে নিমন্ত্রণ করিতে আসিয়া অনেকক্ষণ কথাবার্তার পর বলিলেন, বাপু, আছেই বা কি দেশে যে থাকতে বলবো? তাছাড়া এক জায়গায় কাদায় গুণ পুঁতে থাকাও কোনো কাজের কথা নয়, এ আমি নিজেকে দিয়ে বুঝি। মন ছোট হয়ে থাকে, মনের বাড় বন্ধ হয়ে যায়। দেখি, এবার তো ইচ্ছে আছে একবার চন্দ্রনাথটা সেরে আসব, যদি ভগবান দিন দেন। রানী কথাটা শুনিয়া অপুদের বাড়ি আসিল। অপুকে বলিল, হ্যাঁ রে অপু, তোরা নাকি এ গাঁ ছেড়ে চলে যাবি? সত্যি? অপু বলিল, সত্যি রানুদি, জিজ্ঞেস করো মাকে। তবুও রানী বিশ্বাস করে না। শেষে সর্বজয়ের মুখে সব শুনিয়া রানী অবাক হইয়া গেল। অপুকে বাহিরের উঠানে ডাকিয়া বলিল, কবে যাবি রে? সামনের বুধবারের পরের বুধবারে। আসবি নে আর কখনো? রানীর চোখ অশ্রুপূর্ণ হইয়া উঠিল। বলিল, তুই যে বলিস নিশ্চিন্দিপুর আমাদের বড় ভালো গাঁ, এমন নদী এমন মাঠ কোথাও নেই, সে গাঁ ছেড়ে তুই যাবি কি করে? অপু বলিল, আমি কি করব? আমি তো আর বলিনি যাবার কথা। বাবার সেখানে বাস করবার মন, এখানে আমাদের চলে না যে। আমার লেখার খাতাটা তোমাকে দিয়ে যাব রানুদি, বড় হলে হয়তো আবার দেখা হবে। রানী বলিল, আমার খাতাতে গল্পটাও তো শেষ করে দিলি নে, খাতায় নাম সইও করে দিলি নে, তুই বেশ ছেলে তো অপু। চোখের জল চাপিয়া রানী দ্রুত পদে বাটির বাহির হইয়া গেল। অপু বুঝিতে পারে না রানুদি মিছামিছি কেন রাগ করে। সে কি নিজের ইচ্ছাতে দেশ ছাড়িয়া যাইতেছে? স্নানের ঘাটে পটুর সঙ্গে অপুর কত কথা হইল। পটুও কথাটা জানিত না। অপুর মুখে সব শুনিয়া তাহার মনটা বেজায় দমিয়া গেল। ম্লান মুখে বলিল,
তোর জন্যে নিজে জলে নেমে কত কষ্টে শ্যাওলা সরিয়ে ফুট কাটলাম, একদিনও মাছ ধরবি নে তাতে? এবার রামনবমীর দোল, চড়ক পূজা ও গোষ্ঠ বিহার অল্প দিনের পরে পরে পড়িল। প্রতি বৎসর এই সময় অপূর্ব অসংযত আনন্দে অপুর বুক ভরিয়া তোলে। সে ও তাহার দিদি এ সময় আহার নিদ্রা পরিত্যাগ করিত। অপুর দিক হইতে অবশ্য এবারও তাহার কোনো ত্রুটি হইল না। চড়কের দিন গ্রামের আতুরি বুড়ি মারা গেল। নতুন যে মাঠটাতে আজকাল চড়কের মেলা বসে, তাহারই কাছে আতুরি বুড়ির সেই দোচালা ঘরখানা। অনেক লোক জড়ো হইয়াছে দেখিয়া সেও সেখানে দেখিতে গেল। সেই যে একবার আতুরি ডাইনির ভয়ে বাঁশ বন ভাঙিয়া দৌড় দিয়াছিল, তখন সে ছোট ছিল। এখন তাহার সে কথা মনে হইলে হাসি পায়। আজ তাহার মনে হইল আতুরি বুড়ি ডাইনি নয়, কিছু নয়। গ্রামের একধারে লোকালয়ের বাহিরে একা থাকিত, গরিব, অসহায়। ছেলে ছিল না, মেয়ে ছিল না, কেহ দেখিবার ছিল না। থাকিলে কি আজ সারাদিন ঘরের মধ্যে মরিয়া পড়িয়া থাকিত? সৎকারের লোক হয় না। পাঁচু জেলের ছেলে একটা হাঁড়ি বাহিরে আনিয়া ঢালিল। এক হাঁড়ি শুকনা আমচুর। ঝোড়ো আম কুড়াইয়া বুড়ি আমসি আমচুর তৈয়ারি করিয়া রাখিয়া দিত ও তাহা হাটে হাটে বিক্রয় করিয়া দিনপাত করিত। অপু তাহা জানে, কারণ গত রথের মেলাতেও তাহাকে ডালা পাতিয়া আমসি বিক্রয় করিতে দেখিয়াছে। চড়কটা যেন এবার কেমন ফাঁকা ঠেকিতে লাগিল। আর বছরও চড়কের বাজারে দিদি নতুন পট কিনিয়া কত আনন্দ করিয়াছে। মনে আছে, সেদিন সকালে দিদির সহিত তাহার ঝগড়া হইয়াছিল। বৈকালে তাহার দিদি বলিল, পয়সা দেব অপু, একখানা সীতাহরণের পট দেখিস যদি মেলায় পাস। অপু প্রতিশোধ লইবার জন্য বলিল, যত সব পানসে পুতু পুতু পট, তাই তোর কিনতে হবে, আমি পারবো না, যা। কেন, রাম রাবণের যুদ্ধ একখানা কেন না? তাহার দিদি বলিল, তোর কেবল যুদ্ধ আর যুদ্ধ, ছেলের যা কাণ্ড। কেন, ঠাকুর দেবতার পট বুঝি ভালো হলো না? দিদির শিল্পানুভূতি শক্তির উপর অপুর কোনো কালেই শ্রদ্ধা ছিল না। তাহাদের বেড়ার গায়ে রাংচিতা ফুল লাল হইয়া ফুটিলে তাহার মুখ মনে পড়ে। পাখির ডাকে, সদ্য ফোটা ওড় কমলির ফুলের দুলুনিতে দিদির জন্য মন কেমন করে। মনে হয় যাহার কাছে ছুটিয়া গিয়া বলিলে খুশি হইত, সে কোথায় চলিয়া গিয়াছে, কত দূর। আর কখনো কখনো সে এসব লইয়া খেলা করিতে আসিবে না। মেলার গোলমালের মধ্যে কে চমৎকার বাঁশি বাজাইতেছে। নতুন সুর তাহার বড় ভালো লাগে। খুঁজিয়া বাহির করিল। মালপাড়ার হারান মাল এক বান্ডিল বাঁশের বাঁশি চাঁচিয়া বিক্রয় করিবার জন্য আনিয়াছে ও বিজ্ঞাপন স্বরূপ একটি বাঁশি নিজে বাজাইতেছে। অপু জিজ্ঞাসা করিল, একটা ক পয়সা? হারান মাল তাহাকে খুব চেনে, কতবার তাহাদের রান্নাঘর ছাইয়া দিয়া গিয়াছে। সে জিজ্ঞাসা করিল, তোমরা নাকি শুনলাম খোকা গা ছেড়ে চললে, তা কোথায় যাচ্ছ? হ্যাঁ গা। অপু 1.5 পয়সা দিয়া সরু বাঁশের বাঁশি একটা কিনিল। বলিল, কোন কোন ফুটোতে আঙুল টেপো হারান কাকা, একবার দেখিয়ে দাও দেখি। মনে আছে, একবার অনেক রাত্রে ঘুম ভাঙিয়া সে খানিকক্ষণ জাগিয়াছিল। দূরে নদীতে অন্ধকার রাত্রে জেলেদের আলোয় মাছ ধরা দোনা জালের এক ঘেয়ে এক টানা ঠক ঠক শব্দ হইতেছিল। এমন সময় তাহার কানে গেল, অনেক দূরে যেন কুঠির মাঠের পথের দিকে তত রাত্রে কে খোলা গলায় গান গাহিয়া পথ চলিয়াছে। কুঠির মাঠের পথে বেশি রাত্রে বড় একটা কেহ হাঁটে না। তবুও আধ ঘুমে কতদিন যে নিশীথ রাত্রির জ্যোৎস্নায় অচেনা পথিক কণ্ঠে মধুকানের পদ ভাঙা গানের তানকে দূর হইতে দূরে মিলাইয়া যাইতে শুনিয়াছে। কিন্তু
সেবার যাহা শুনিয়াছিল তাহা একেবারে নতুন। সুরটা সে আয়ত্ত করিতে পারে নাই। আধ জাগরণের মধ্যে সুষমাময়ী সুরলক্ষ্মী দুই ঘুমের মাঝখানের পথ বাহিয়া কোথায় অন্তর্হিত হইয়াছিলেন কোনো দিন আর তাহার সন্ধান মিলে নাই। কিন্তু অপু কি তাহা কোনোদিন ভুলিবে? চড়ক দেখিয়া নানা গায়ের চাষাদের ছেলেমেয়েরা রঙিন কাপড় জামা, কেউ বা নতুন কোরা শাড়ি পরনে শাড়ি দিয়া ঘরে ফিরিতেছে। ছেলেরা বাঁশি বাজাইতে বাজাইতে চলিয়াছে। গোষ্ঠ বিহারের মেলা দেখিতে 4-5 ক্রোশ দূর হইতেও লোকজন আসিয়াছিল। শোলার পাখি, কাঠের পুতুল, রঙিন কাগজের পাখা, রং করা হাঁড়ি, ছোবা, সকলেরই হাতে কোনো না কোনো জিনিস। চিনিবাস বৈষ্ণব মেলায় বেগুনি ফুলুরির দোকান খুলিয়াছিল। তাহার দোকান হইতে অপু 2 পয়সার তেলে ভাজা খাবার কিনিয়া হাতে লইয়া বাড়ির দিকে চলিল। ফিরিতে ফিরিতে মনে হইল, যেখানে তাহারা উঠিয়া যাইতেছে সেখানে কি এরকম গোষ্ঠ বিহার হয়? হয়তো সে আর চড়কের মেলা দেখিতে পাইবে না। মনে ভাবিল, সেখানে যদি চড়ক না হয় তবে বাবাকে বলবো, আমি মেলা দেখব বাবা, নিশ্চিন্দিপুর চলো যাই, না হয় 2 দিন এসে খুড়িমাদের বাড়ি থেকে যাব। চড়কের পরদিন জিনিসপত্র বাঁধা ছাঁধা হইতে লাগিল। কাল দুপুরে আহারাদির পর রওনা হইতে হইবে। সন্ধ্যার সময় রান্নাঘরের দাওয়ায় তাহার মা তাহাকে গরম গরম পরোটা ভাজিয়া দিতেছিল। নীলমণি জ্যাঠার ভিটায় নারিকেল গাছটার পাতাগুলি জ্যোৎস্নার আলোয় চিকচিক করিতেছে। চাহিয়া দেখিয়া অপুর মন দুঃখে পরিপূর্ণ হইয়া গেল। এতদিন নতুন দেশে যাইবার জন্য তাহার যে উৎসাহটা ছিল, যতই যাওয়ার দিন কাছে আসিয়া পড়িতেছে ততই আসন্ন বিরহের গভীর ব্যথায় তাহার মনের সুরটি করুণ হইয়া বাজিতেছে। এই তাহাদের বাড়ি ঘর, ওই বাঁশবন, সলতে খাগির আমবাগানটা, নদীর ধার, দিদির সঙ্গে চড়ুই ভাতি করার ওই জায়গাটা, এসব সে কত ভালোবাসে। ওই অমর নারিকেল গাছ কি তাহারা যেখানে যাইতেছে সেখানে আছে? জ্ঞান হইয়া পর্যন্ত এই নারিকেল গাছ সে এখানে দেখিতেছে। জ্যোৎস্না রাত্রে পাতাগুলি কি সুন্দর দেখায়। সুমুখ জ্যোৎস্না রাত্রে এই দাওয়ায় বসিয়া জ্যোৎস্না ঝরা নারিকেল শাখার দিকে চাহিয়া কত রাত্রে দিদির সঙ্গে সে 10-25 খেলিয়াছে। কতবার মনে হইয়াছে, কি সুন্দর দেশ তাহাদের এই নিশ্চিন্দিপুর। যেখানে যাইতেছে সেখানে কি রান্নাঘরের দাওয়ার পাশে বনের ধারে এমন নারিকেল গাছ আছে? সেখানে কি সে মাছ ধরিতে পারিবে, আম কুড়াইতে পারিবে, নৌকা বাহিতে পারিবে, রেল রেল খেলিতে পারিবে? কদমতলার সাহেবের ঘাটের মতো ঘাট কি সে দেশে আছে? রানুদি আছে, সোনাডাঙ্গার মাঠ আছে। এই তো বেশ ছিল তাহারা, কেন এসব মিছামিছি ছাড়িয়া যাওয়া? দুপুরে এক কাণ্ড ঘটিল। তাহার মা সাবিত্রী ব্রতের নিমন্ত্রণে গিয়াছে। হরিহর পাশের ঘরে আহারাদি সারিয়া ঘুমাইতেছে। অপু ঘরের মধ্যের তাকের উপর স্থিত জিনিসপত্র কি লওয়া যাইতে পারে না পারে নাড়িয়া চাড়িয়া দেখিতেছে। উঁচু তাকের উপর একটা মাটির কলসি সরাইতে গিয়া তাহার ভিতর হইতে একটা কি জিনিস গড়াইয়া মেজের উপর পড়িয়া গেল। সে সেটাকে মেজে হইতে কুড়াইয়া নাড়িয়া চাড়িয়া দেখিয়া অবাক হইয়া রহিল। ধুলা ও মাকড়সার ঝুল মাখা হইলেও জিনিসটা কি বা তাহার ইতিহাস বুঝিতে তাহার বাকি রহিল না। সেই ছোট্ট সোনার কৌটাটা, আর বছর যেটা সেজ ঠাকরুনদের বাড়ি হইতে চুরি গিয়াছিল। দুপুরে কেহ বাড়ি নাই। কৌটাটা হাতে লইয়া অনেকক্ষণ অন্যমনস্ক ভাবে দাঁড়াইয়া রহিল। বৈশাখ দুপুরের তপ্ত রৌদ্র ভরা নির্জনতায় বাঁশবনের সনসন শব্দ অনেক দূরের বার্তার মতো কানে আসে। আপন মনে বলিল, দিদি হতভাগী চুরি করে এনে ওই কলসিটার মধ্যে লুকিয়ে রেখে দিয়েছিল।
সে একটুখানি ভাবিল, পরে ধীরে ধীরে খিড়কি দোরের কাছে গিয়া দাঁড়াইল। বহু দূর পর্যন্ত বাঁশবন যেন দুপুরের রৌদ্রে ঝিমাইতেছে। সেই শঙ্খচিলটা কোন গাছের মাথায় টানিয়া টানিয়া ডাকিতেছে। দৈপায়ন হ্রদে লুক্কায়িত প্রাচীন যুগের সেই পরাজিত হতভাগ্য রাজপুত্রের বেদনা করুণ মধ্যাহ্নটা। একটুখানি দাঁড়াইয়া থাকিয়া সে হাতের কৌটাটাকে এক টান মারিয়া গভীর বাঁশবনের দিকে ছুঁড়িয়া ফেলিয়া দিল। তাহার দিদি ভুলো কুকুরকে ডাক দিলে যে ঘন বন ঝোপের ভিতর দিয়া ভুলো হাঁপাইতে হাঁপাইতে ছুটিয়া আসিত, ঠিক তাহারই পাশে রাশিকৃত শুকনা বাঁশ ও পাতার রাশির মধ্যে বৈচি ঝোপের ধারে কোথায় গিয়া সেটা গড়াইয়া পড়িল। মনে মনে বলিল, রইল ওইখানে, কেউ জানতে পারবে না কোনো কথা, ওখানে আর কে যাবে। সোনার কৌটার কথা অপু কাহাকেও কিছু জানাইল না, কখনো জানায় নাই, এমনকি মাকেও না। দুপুর একটু গড়াইয়া গেলে হিরু গাড়োয়ানের গরুর গাড়ি রওনা হইল। সকালের দিকে আকাশে একটু একটু মেঘ ছিল বটে, কিন্তু বেলা 10টার পূর্বেই সেটুকু কাটিয়া গিয়া পরিপূর্ণ প্রচুর বৈশাখী মধ্যাহ্নের রৌদ্র গাছপালায় পথে মাঠে যেন অগ্নি বৃষ্টি করিতেছে। পটু গাড়ির পিছনে পিছনে অনেক দূর পর্যন্ত আসিতেছিল। বলিল, অপুদা, এবার বারোয়ারিতে ভালো যাত্রা দলের বায়না হয়েছে, তুই শুনতে পেলি নে এবার। অপু বলিল, তুই পালার কাগজ একখানা বেশি করে নিবি, আমায় পাঠিয়ে দিবি। আবার সেই চড়কের মাঠের ধার দিয়া রাস্তা, মেলার চিহ্ন স্বরূপ সারা মাঠটায় কাটা ডাবের খোলা গড়াগড়ি যাইতেছে। কাহারা মাঠের এক পাশে রাঁধিয়া খাইয়াছে, আগুনে কালো মাটির ঢেলা ও এক পাশে কালি মাখা নতুন হাঁড়ি পড়িয়া আছে। হরিহর চুপ করিয়া বসিয়াছিল, তাহার যেন কেমন কেমন ঠেকিতেছিল। কাজটা কি ভালো হইল? কত দিনের পৈতৃক ভিটা, ওই পাশের পোড়ো ভিটাতে সেসব ধুমধাম একেবারে শেষ হইয়া গিয়াছিলই তো। যাও বা মাটির প্রদীপ টিম টিম করিতেছিল, আজ সন্ধ্যা হইতে চিরদিনের জন্য নিবিয়া গেল। পিতা রামচাঁদ তর্ক বাগিস স্বর্গ হইতে দেখিয়া কি মনে করিবেন? গ্রামের শেষ বাড়ি হইতেছে আতুড়ি বুড়ির সেই দোচালা ঘরখানা। যতক্ষণ দেখা গেল, অপু হাঁ করিয়া সেদিকে চাহিয়া রহিল। তাহার পরই একটা বড় খেজুর বাগানের পাশ দিয়া গাড়ি গিয়া একেবারে আষাঢ়ু যাইবার বাঁধা রাস্তার উপর উঠিল। গ্রাম শেষ হইবার সঙ্গে সঙ্গে সর্বজয়ের মনে হইল, যা কিছু দারিদ্র, যা কিছু হীনতা, যা কিছু অপমান, সব রইল পিছনে পড়িয়া। এখন সামনে শুধু নতুন সংসার, নতুন জীবনযাত্রা, নবসচ্ছলতা। ক্রমে রৌদ্র পড়িল। গাড়ি তখন সোনাডাঙ্গার মাঠের মধ্য দিয়া যাইতেছিল। হরিহর মাঠের মধ্যের একটা বড় বটগাছ দেখাইয়া কহিল, ওই দেখো, ঠাকুরঝি পুকুরের ঠ্যাঙাড়ে বটগাছ। সর্বজয়া তাড়াতাড়ি মুখ বাহির করিয়া দেখিল, পথ হইতে অল্প দূরেই একটা নাবাল জমির ধারে বিশাল বটগাছটা চারিধারে ঝুড়ি গাড়িয়া বসিয়া আছে। সেই বৃদ্ধ ব্রাহ্মণ ও তাহার বালক পুত্রের গল্প সে কতবার শুনিয়াছে। আজ হইতে 50 বৎসর পূর্বে তাহার শ্বশুরের পূর্বপুরুষ এই রকম সন্ধ্যাবেলা ওই বটতলায় নিরীহ ব্রাহ্মণ ও তাহার অবোধ পুত্রকে অর্থলোভে নিষ্ঠুরভাবে হত্যা করিয়া পাশের ওই নাবাল জমি, যেটা সেকালের ঠাকুরঝি পুকুর ছিল, ওইখানে পুঁতিয়া রাখিয়াছিল। ছেলেটির মা হয়তো পুত্রের বাড়ি ফিরিবার আশায় কত মাস কত বছর বৃথা অপেক্ষা করিত। সে ছেলে আর ফিরে নাই। মা গো! সর্বজয়ের চোখ হঠাৎ জলে ঝাপসা হইয়া আসে।
গলায় কি একটা আটকাইয়া যায়। সোনাডাঙ্গার মাঠ এই অঞ্চলের সকলের বড় মাঠ। এখানে ওখানে বনঝোপ, শিমুল, বাবুল গাছ, খেজুর গাছে খেজুর কাঁদি ঝুলিতেছে, সোঁদালি ফুলের ঝাড় দুলিতেছে, চারিধারে বউ কথা কও পাপিয়ার ডাক। সুদূর প্রসারী মাঠের উপর তিসির ফুলের রঙের মতো গাঢ় নীল আকাশ উপুড় হইয়া পড়িয়া আছে। দৃষ্টি কোথাও বাঁধে না। ঘন সবুজ ঘাসে মোড়া উঁচু নিচু মাঠের মধ্যে কোথাও আবাদ নাই, শুধুই গাছপালা, বন ঝোপের প্রাচুর্য আর বিশাল মাঠটার শ্যামপ্রসার। সম্মুখে কাঁচা মাটির চওড়া পথটা গৃহত্যাগী উদাস বাউলের মতো দূর হইতে দূরে আপন মনে আঁকিয়া বাঁকিয়া চলিয়াছে। একটু দূরে গিয়া বারাসে মধুখালীর বিল পড়িল। কোন প্রাচীন কালের নদী শুকাইয়া গিয়া জীবনের যাত্রা পথের পদচিহ্ন রাখিয়া গিয়াছে। অন্তর্হিত নদীর বিশাল খাতটা এখন পদ্ম ফুলে ভরা বিল। অপু গাড়িতে বসিয়া মাঠ ও চারিধারের অপূর্ব আকাশের রংটা দেখিতে দেখিতে যাইতেছিল। বেলা শেষের স্বপ্নপটে আবার কত কি শৈশব কল্পনার আসা যাওয়া। এই তো সে গ্রাম ছাড়িয়া চলিয়াছে। এখন হয়তো কোথায় কত দূরে চলিবে। যাওয়া তার সবে আরম্ভ হইল। এইবার হয়তো সেসব দেশ, স্বপ্ন দেখা, সে অপূর্ব জীবন। হরিহর দূরের একটা গ্রাম আঙুল দিয়া দেখাইয়া বলিল, ওই হলো ধঞ্চে পলাশ গাছি, ওরই ওপাশে নাটা বেড়ে। ওইখানে বনবিবির দরগা তলায় শ্রাবণ মাসে ভারী মেলা হয়। এমন সস্তা কুমড়ো আর কোথাও মেলে না। আষাঢ়ু বাজারের নিচে খেয়ায় বেত্রবতী পার হইবার সময় চাঁদ উঠিল। জ্যোৎস্নার আলোয় জল চিকচিক করিতেছিল। আজ আষাঢ়ুর হাট। কয়েকজন হাটুরে লোক কলরব করিতে করিতে ওপার হইতে খেয়া নৌকায় এপারে আসিতেছে। অপুদের গাড়ি শুদ্ধ পার হইয়া ওপারে উঠিল। অপু বাবাকে বলিয়া আষাঢ়ুর বাজার দেখিতে নামিল। ছোট বাজার, সারি সারি ঝাঁপ তোলা দোকান। স্যাঁকড়ার দোকানের ঠুকঠাক শোনা যাইতেছে। একটা খেজুর গুড়ের আড়তের সামনে বহু গরুর গাড়ির ভিড়। মাঝের পাড়া স্টেশন এখনো প্রায় 4 ক্রোশ। রাস্তা কাঁচা হইলেও বেশ চওড়া। দুধারে নীলকুঠির সাহেবদের আমলে রোপিত বট, অশ্বত্থ, তুত গাছ। বৈশাখ মাসের প্রথমে পথিপার্শ্বের বট অশ্বত্থের ডালের মধ্যে কোথায় কোকিল ডাকিয়া ডাকিয়া সারা হইতেছে। সারা পথটা প্রাচীন বটের শাড়ির ঝুড়ি দুলানো। কচি পাতার রাশি জ্যোৎস্না লাগিয়া স্বচ্ছ দেখাইতেছে। বাংলার বসন্ত। চৈত্র বৈশাখের মাঠে, বনে, বাগানে, যেখানে সেখানে কোকিলের এলোমেলো ডাকে, নতপল্লব নাগ কেশর গাছের অজস্র ফুলের ভারে, বনফুলের গন্ধ ভরা জ্যোৎস্না স্নিগ্ধ দক্ষিণ হাওয়ায় উল্লাসে আনন্দ নৃত্য শুরু করিয়াছে। এরূপ অপরূপ বসন্ত দৃশ্য অপু জীবনে এই প্রথম দেখিল। এই অল্প বয়সেই তাহার মনে বাংলার মাঠ, নদী, নিরালা বন প্রান্তরের সুমুখ জ্যোৎস্না রাত্রির যে মায়ারূপ অঙ্কিত হইয়া গিয়াছিল, তাহার উত্তরকালের শিল্পী জীবনের কল্পনা মুহূর্তগুলি মাধুর্যে ও প্রেরণায় ভরিয়া তুলিবার তাহাই ছিল শ্রেষ্ঠ উপাদান। রাত্রি প্রায় 10টার সময় স্টেশনে আসিয়া গাড়ি পৌঁছিল। আজ অনেকক্ষণ হইতেই কখন গাড়ি স্টেশনে পৌঁছাইবে সেই আশায় অপু বসিয়াছিল। গাড়ি থামিতেই নামিয়া সে এক দৌড়ে গিয়া স্টেশনের প্ল্যাটফর্মে হাজির হইল। সন্ধ্যা 8:30টার ট্রেন অনেকক্ষণ চলিয়া গিয়াছে। বাবাকে জিজ্ঞাসা করিয়া সে জানিয়াছে সারা রাত্রের মধ্যে আর ট্রেন নাই। ওই হিরু গাড়োয়ানের গরু দুইটার জন্যই এরূপ ঘটিল, নতুবা এখনই সে ট্রেন দেখিতে পাইত।
প্ল্যাটফর্মে এক রাশ তামাকের গাঁট সাজানো। দুজন রেলের লোক একটা লোহার বাক্স মতো দেখিতে অথচ খুব লম্বা ডান্ডাওয়ালা কলে তামাকের গাঁট চাপিয়া কি করিতেছে। জ্যোৎস্না পড়িয়া রেলের পাটি চিকচিক করিতেছে। ওদিকে রেল লাইনের ধারে একটা উঁচু খুঁটির গায়ে দুটা লাল আলো, এদিকে আবার ঠিক সেই রকম দুটা লাল আলো। স্টেশনের ঘরে ঘরে টেবিলের উপরে চৌপায়া তেলের লণ্ঠন জ্বলিতেছে, এক রাশ বাঁধানো খাতাপত্র। অপু দরজার কাছে গিয়া খানিকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখিল একটা ছোট্ট খড়মের বউলের মতো জিনিস টিপিয়া স্টেশনের বাবু খট খট শব্দ করিতেছে। স্টেশন স্টেশন। বেশি দেরি নয়, কাল সকালেই সে রেলের গাড়ি শুধু যে দেখিবে তাহা নয়, চড়িবেও। প্ল্যাটফর্ম হইতে নড়িতে তাহার মন সরিতেছিল না, কিন্তু তাহার বাবা ডাকিতে আসিল। খড়মের বউলের মতো জিনিসটাই নাকি টেলিগ্রাফের কল, তাহার বাবা বলিল। অপু ফিরিয়া দেখিল স্টেশনের পুকুর ধারে রাঁধিয়ার খাইবার জোগাড় হইতেছে, আর একখানি গাড়ি পূর্ব হইতেই সেখানে দাঁড়াইয়াছিল। আরোহীর মধ্যে 18-19 বৎসরের একটি বউ ও একটি যুবক। অপু শুনিল বউটি হবিবপুরের বিশ্বাসদের বাড়ির, ভাইয়ের সঙ্গে বাপের বাড়ি যাইতেছে। তাহার মায়ের সঙ্গে বউটির খুব ভাব হইয়া গিয়াছে। তাহার মা খিচুড়ির চাল ডাল ধুইতেছে, বউটি আলু ছাড়াইতেছে, রান্না একত্র হইবে। সকাল 7:30টায় ট্রেন আসিল। অপু হাঁ করিয়া অনেকক্ষণ হইতে গাড়ি দেখিবার জন্য প্ল্যাটফর্মের ধারে ঝুঁকিয়া দাঁড়াইয়াছিল। তাহার বাবা বলিল, খোকা, অত ঝুঁকে দাঁড়িয়ে থেকো না, সরে এসো এদিকে। একজন খালাসিও লোকজনদের হটাইয়া দিতেছিল। কত বড় ট্রেনখানা, কি ভয়ানক শব্দ! সামনে রেখেই ইঞ্জিন বলে, কি কাণ্ড! হবিবপুরের বউটি ঘোমটা খুলিয়া কৌতূহলের সহিত প্রবেশমান ট্রেনখানার দিকে চাহিয়াছিল। গাড়িতে হৈ হৈ করিয়া মোট ঘাট সব উঠানো হইল। কাঠের বেঞ্চি সব মুখোমুখি করিয়া পাতা। গাড়ির মেঝেটা যেন সিমেন্টের বলিয়া মনে হইল, ঠিক যেন ঘর একখানা, জানালা দরজা সব হুবহু। এই ভারী গাড়িখানা যাহা আসিয়া দাঁড়াইয়াছে তাহা যে আবার চলিবে সে বিশ্বাস অপুর হইতেছিল না। কি জানি, হয়তো নাও চলিতে পারে, হয়তো উহারা এখনই বলিতে পারে, ওগো তোমরা সব নামিয়া যাও, আমাদের গাড়ি আজ আর চলিবে না। তারের বেড়ার এদিকে একজন লোক এক বোঝা উলু ঘাস মাথায় করিয়া ট্রেনখানা চলিয়া যাওয়ার অপেক্ষায় দাঁড়াইয়াছিল। অপুর মনে হইল লোকটা কৃপার পাত্র। আজিকার দিনে যে গাড়ি চড়িল না সে বাঁচিয়া থাকিবে কি করিয়া? হিরু গাড়োয়ান ফটকের বাহিরে দাঁড়াইয়া গাড়ির দিকে চাহিয়া আছে। গাড়ি চলিল। অদ্ভুত অপূর্ব দুলুনি। দেখিতে দেখিতে মাঝের পাড়া স্টেশন, লোকজন, তামাকের গাঁট, হাঁ করিয়া দাঁড়াইয়া থাকা হিরু গাড়োয়ান সকলকে পিছনে ফেলিয়া গাড়ি বাহিরের উলুখড়ের মাঠে আসিয়া পড়িল। গাছপালাগুলা শটপট করিয়া দুদিকের জানালার পাশ কাটাইয়া ছুটিয়া পালাইতেছে। কি বেগ! এরই নাম রেলগাড়ি? মাঠখানা যেন ঘুরাইয়া ফেলিতেছে। ঝোপঝাপ গাছপালা, উলুখড়ের ছাউনি, ছোটখাটো চাষাদের ঘর সব একাকার করিয়া দিতেছে। গাড়ির তলায় জাঁতা পেশার মতো একটা এক টানা শব্দ হইতেছে। সামনের দিকে ইঞ্জিনের কি শব্দটা? মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যালখানাও ক্রমে মিলাইয়া যাইতেছে। অনেক দিন আগের সে দিনটা, সে ও দিদি, যেদিন দুজনে বাছুর খুঁজিতে খুঁজিতে মাঠ জলা ভাঙিয়া ঊর্ধ্বশ্বাসে রেলের রাস্তা দেখিতে ছুটিয়া গিয়াছিল। সেদিন
আর আজ ওই যেখানে আকাশের তলে আষাঢ় দুর্গাপুরের বাঁধা সড়কের গাছের সারি ক্রমশ দূর হইতে দূরে গিয়া পড়িতেছে, ওরি ওদিকে যেখানে তাহাদের গাঁয়ের পথ বাঁকিয়া আসিয়া সোনাডাঙ্গা মাঠের মধ্যে উঠিয়াছে, সেখানে পথের ঠিক সেই মোড়টিতে গ্রামের প্রান্তের বুড়ো জামতলাটায় তাহার দিদি যেন ম্লান মুখে দাঁড়াইয়া তাহাদের রেলগাড়ির দিকে চাহিয়া আছে। তাহাকে কেহ লইয়া আসে নাই, সবাই ফেলিয়া আসিয়াছে। দিদি মারা গেলেও দুজনের খেলা করার পথে ঘাটে, বাঁশ বনে, আমতলায় সে দিদিকে যেন এতদিন কাছে কাছে পাইয়াছে। দিদির অদৃশ্য স্নেহস্পর্শ ছিল নিশ্চিন্দিপুরের ভাঙা কোঠা বাড়ির প্রতি গৃহকোণে। আজ কিন্তু সত্য সত্যই দিদির সহিত চিরকালের ছাড়াছাড়ি হইয়া গেল। তাহার যেন মনে হয় দিদিকে আর কেহ ভালোবাসিত না, মা নয়, কেউ নয়, কেহ তাহাকে ছাড়িয়া আসিতে দুঃখিত নয়। হঠাৎ অপুর মন এক বিচিত্র অনুভূতিতে ভরিয়া গেল। তাহা দুঃখ নয়, শোক নয়, বিরহ নয়, তাহা কি সে জানে না। কত কি মনে আসিল অল্প এক মুহূর্তের মধ্যে। আতুরি ডাইনি, নদীর ঘাট, তাহাদের কোঠা বাড়িটা, চালতে তলার পথ, রানুদি, কত বৈকাল, কত দুপুর, কত দিনের কত হাসি খেলা, পটু, দিদির মুখ, দিদির কত না মেটা স্বাদ। দিদি এখনো এক দৃষ্টে চাহিয়া আছে। পরক্ষণেই তাহার মনের মধ্যের অবাক ভাষা চোখের জলে আত্মপ্রকাশ করিয়া যেন এই কথাই বার বার বলিতে চাহিল। আমি যাইনি দিদি, আমি তোকে ভুলিনি, ইচ্ছে করেও ফেলে আসিনি, ওরা আমায় নিয়ে যাচ্ছে। সত্যই সে ভুলে নাই। উত্তর জীবনে নীলকুন্তলা সাগর মেখলা ধরনের সঙ্গে তাহার খুব ঘনিষ্ঠ পরিচয় হইয়াছিল। কিন্তু যখনই গতির পুলকে তাহার সারা দেহ শিহরিয়া উঠিতে থাকিত, সমুদ্রগামী জাহাজের ডেক হইতে প্রতি মুহূর্তে নীল আকাশের নব নব মায়ারূপ চোখে পড়িত, হয়তো দ্রাক্ষাকুঞ্জ বেষ্টিত কোনো নীল পর্বত সানু সমুদ্রের বিলীন চক্রবাল সীমায় দূর হইতে দূরে ক্ষীণ হইয়া পড়িত। দূরের অস্পষ্ট আবছায়া দেখিতে পাওয়া বেলাভূমি এক প্রতিভাশালী সুরস্রষ্টার প্রতিভার দানের মতো মহামধুর কুহকের সৃষ্টি করিত তাহার ভাবময় মনে। তখনই এই সব সময়েই তাহার মনে পড়িত এক ঘন বর্ষার রাতে অবিশ্রান্ত বৃষ্টির শব্দের মধ্যে এক পুরানো কোঠার অন্ধকার ঘরে রোগশয্যাগ্রস্ত এক পাড়াগাঁয়ের গরিব ঘরের মেয়ের কথা। অপু, সেরে উঠলে আমায় একদিন রেলগাড়ি দেখাবি? মাঝের পাড়া স্টেশনের ডিস্ট্যান্ট সিগন্যালখানা দেখিতে দেখিতে কত দূরে অস্পষ্ট হইতে হইতে শেষে মিলাইয়া গেল। পথের পাঁচালী। আজ শুনলেন একাদশ পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে
বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।